সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া আলমের অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে এলো। জানাবো আওয়ামী লীগের পতনের পর দেশে যেসব বড় পরিবর্তন হলো। এদিকে ভারতকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। শরীয়তপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮। মাদ্রাসায় ডাকাতির অভিযোগে সেনা সদস্য সহ ৩ জন আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলের দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া আলমের অন্যের জমি দখল করা ২৫ বিঘার বাগান বাড়ি। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ২৫ বিঘা জমির উপর শাহরিয়া আলমের নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড। পাখির চোখে তাকালে যে কারো চোখ আটকে যাবে বাগান বাড়িটি দেখে। চারপাশে পুকুর, আম, লেচু আর সুপারি গাছের সারি, সঙ্গে লাখ টাকার বনসাই আলিশান ভবন রয়েছে এই বাগান বাড়িতে। চোখ জুড়ানো এই বাগান বাড়ির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য শাহরিয়া আলম। ২০১০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে ২৫ বিঘা জমি কেনেন শাহরিয়া আলম। নাম দেন নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড। তবে ক্রয়কৃত জমির সঙ্গে আরও প্রায় ১০ বিঘা জমি দখল করে বাগান বাড়িটি করেছিলেন তিনি। তার মধ্যে রয়েছে অন্যের জমি সহ সরকারি জমি। এই সম্পদ দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ২০০ কোটি টাকার ঋণ নেওয়ার খবর প্রচারিত হয়েছিল এলাকায়। বাগান বাড়িটি বাড়ির পাশে হলেও ভিতরে প্রবেশ নিষেধ ছিল স্থানীয়দের। এই এলাকার কয়েকজন মানুষের জমি ন্যায্য মূল্য না দিয়ে ভয় দেখিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেন কিছু লোক। তারা বলেন, আমাদের জমি জবরদখল করে নেওয়া হয়েছে, এখন হয় ফেরত দেওয়া হোক, না হয় ন্যায্য মূল্য দেওয়া হোক। এলাকার মানুষ ভয়ে এতদিন কথা বলেনি। সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী বলেন, বাগান বাড়িটি বানানো হয় ২০১০ সালে। স্থানীয় কিছু লোকের জমি ও সরকারি কিছু জমি নিয়ে এই বাগান বাড়িটি বানানো হয়। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিমন্ত্রী গা ঢাকা দেন, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ পতনের পর দেশে যেসব বড় পরিবর্তন হলো। আওয়ামী লীগ পতনের পর দেশে যেসব বড় পরিবর্তন করলেন অন্তর্বর্তী সরকার। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই ঘটনার ৩ দিন পর ৮ই আগস্ট শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের হাতে গত ১ মাসে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। তা হলো পুলিশের থানায় ফেরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন এলাকায় বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে এবং ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র ও মালামাল লুটপাট, এমনকি পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটতে দেখা গেছে। সরকার পতনের আগে পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে ৪৪ জন সদস্য নিহত হয়েছেন বলে জানান কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে কর্মস্থলের নিরাপত্তা, পুলিশ হত্যার বিচার, ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। এতে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি ঘটে, যার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশকে থানায় ফেরানোর পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসনের ব্যাপক রদবদল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনার সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিচার বিভাগে বড় পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ১০ই আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য বিচারপতিরা আওয়ামী লীগ সরকারের আমলে দলের হয়ে কাজ করা অসংখ্য বিচারপতিকে পদত্যাগ করিয়েছেন অন্তর্বর্তী সরকার। অন্যদিকে আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি জেনারেল ও সহকারী জেনারেল পদে ২২৭ জন আইনজীবীকে নতুন নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। পদত্যাগের হিড়িক। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ ছাড়ছেন, আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান, অপদস্থ, নানান চাপে কর্মরত ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছেন। সেই সঙ্গে কর্মীদের বিক্ষোভের মুখে গত ৯ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার আগে ডেপুটি গভর্নর সহ ৪ জন শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগে বাধ্য করানো হয়। ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার সাজা বাতিল।
আওয়ামী লীগ শাসন আমলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন 2 জনের সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বাইরে মুক্তি দেওয়া হয় কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার শিক্ষার্থীদের। এছাড়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন গত 1.5 দশকের বিভিন্ন মামলায় গ্রেফতার ও কারাবন্দী বিএনপি, জামাতে ও তাদের সমমানের দলগুলোর শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা, দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ নানান অভিযোগ থাকার পরও গত 1.5 দশকে যাদের বিরুদ্ধে যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি সেই সব প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখন মামলা করা হচ্ছে। আর্থিক খাত সংস্কারের উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতের নজিরবিহীন লুটপাট হয়েছে জানিয়ে এ খাতকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছেন সরকার। শিক্ষা খাতে যত পরিবর্তন। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মুখে বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এদিকে চলতি বছর 9ম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দিয়ে নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল, অন্তর্বর্তী সরকার সেটিকে সংস্কারে এনে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতামত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেছেন। নোবেলজয়ী এই সরকার বলেন, চাপ শব্দটি অনেক বড়, তাই আমি এ কথা বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। শরীয়তপুর, বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, আহত 8। শরীয়তপুরের শৌলপাড়া এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার শৌলপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জনের পরিচয় জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলামের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির সমর্থক রফিক হাওলাদারের বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের কমপক্ষে 8 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।